আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে বাড়িতে অবস্থান করছো সবার সাথে। আমার আজকে ক্লাস হলো বিবিএ ফার্স্ট ইয়ারের সাথে প্রিন্সিপালস অফ মার্কেটিং আমাদের কোর্স। আমাদের আজকের টপিক হলো প্রোডাক্ট লাইফ সাইকেল। আমরা একটা প্রোডাক্টের লাইফ সাইকেল সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। মানে একটা প্রোডাক্ট তার জীবন চক্রে কি কি অবস্থার সম্মুখীন হয় বা কী অবস্থার মধ্যে দিয়ে যায় সেগুলো আজকে আমরা জানার চেষ্টা করব। আমি এখানে বরাবরের মতোই তোমাদের সিলেবাসে যেভাবে দেওয়া আছে সেটা আমি একটু লিখে দিয়েছি। আমরা গত ক্লাসে এফ পর্যন্ত পড়েছিলাম। এফ মানে আমাদের নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট ছিল। আজকে আমাদের জি, এখানে আছে ম্যানেজিং লাইফ সাইকেল স্ট্র্যাটেজি, প্রোডাক্ট লাইফ সাইকেল স্ট্র্যাটেজি, দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল আর মার্কেটিং স্ট্র্যাটেজি থ্রু আউট দ্য পিএলসি প্রোডাক্ট লাইফ সাইকেল। তাহলে আজকে আমাদের বিষয়বস্তু হলো আমরা প্রথমে জানার চেষ্টা করব প্রোডাক্ট লাইফ সাইকেলটা কি, তারপরে এই প্রোডাক্ট লাইফ সাইকেলের থ্রু আউট দ্য প্রোডাক্ট লাইফ সাইকেল কী ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো নিতে হয় সেগুলো আজকে আমরা একটু দেখে নেব। ঠিক আছে, তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আমাদের প্রথমেই দেখো প্রোডাক্ট লাইফ সাইকেল। আমাদের প্রোডাক্ট লাইফ সাইকেলটা কি? দ্য প্রোডাক্ট সেলস অ্যান্ড প্রফিটস ওভার ইটস লাইফ টাইম। ঠিক আছে, তাহলে একটি প্রোডাক্ট তার লাইফ টাইমে তার সেলস এবং প্রফিটের যে ট্রেন্ডটা, এটা যার মাধ্যমে প্রকাশ করা হয় সেটাকে আমরা বলছি প্রোডাক্ট লাইফ সাইকেল। তাহলে এখানে কি বলছে? দ্য কোর্স অফ আ প্রোডাক্ট সেলস অ্যান্ড প্রফিটস ওভার ইটস লাইফ টাইম। একটা প্রোডাক্টের 5টা স্টেজ আমরা পাবো এখানে। প্রোডাক্ট লাইফ সাইকেল 5টা স্টেজ পার করে। সেগুলো কি? আমাদের 5টা স্টেজের মধ্যে আছে, দেখো আমাদের 5 স্টেজেস আমাদের একটা প্রোডাক্ট পার করে থাকে। তার মধ্যে একদম প্রথমে আছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট। ঠিক আছে, একদম প্রথম হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এরপরে আমাদের ইন্ট্রোডাকশন স্টেজ, এরপরে আমাদের গ্রোথ, তারপরে আছে ম্যাচুরিটি, তারপরে আছে ডিক্লাইনিং। তাহলে ডিক্লাইন, তাহলে এই হলো আমাদের 5টা স্টেজ। একটা প্রোডাক্ট তার সম্পূর্ণ জীবন চক্রে 5টা স্টেজ ধাপ সে পার করে আসছে। মানে আমরা মানুষ যেরকম শৈশব, কৈশোর, যৌবন পার হয়ে বৃদ্ধ হচ্ছে, এক সময় সবাইকে চলে যেতে হবে, তো এরকম একটা প্রসেস এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা প্রোডাক্টেরই মৃত্যু আছে। হতে পারে তার মানে লাইফ টাইম হয়তো এক একজনের এক এক রকম, কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই এই ডিক্লাইনিং স্টেজে আসবে। এটাই মানে থিওরিটিক্যালি এটাই আমরা দেখতে পাচ্ছি। তাহলে একটা প্রোডাক্টের লাইফ সাইকেলে আমরা 5টা স্টেজ পাবো। প্রোডাক্ট ডেভেলপমেন্ট, এরপরে ইন্ট্রোডাকশন, তারপরে আমাদের গ্রোথ, ম্যাচুরিটি, লাস্ট হলো ডিক্লাইনিং। তাহলে আসো আমরা একটু দেখার চেষ্টা করি এগুলো কি। আমরা প্রথমে যেটা চেষ্টা করব যে ছকে একটা গ্রাফের মাধ্যমে বা চিত্রের মাধ্যমে আমরা একটু দেখে নেব যে আমাদের এই প্রোডাক্ট লাইফ সাইকেলের স্টেজগুলো কীভাবে পার করছে। দেখো এখানে আমি একটি গ্রাফের ছবি দিয়েছি। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। আমাদের যেটা হরাইজন্টাল সেটা আমরা এক্স অক্ষ বলি, আর যেটা আমাদের ভার্টিক্যাল আছে সেটা আমাদের ওয়াই অক্ষ। এখানে ওয়াই যে এক্সিসটা, ওয়াই এক্সিসে উপর দিকে সেলস অ্যান্ড প্রফিটকে নির্ধারণ করে, মানে এই দিকে আমাদের ডলার বা টাকার অ্যামাউন্ট আমরা পাবো এই ওয়াই এক্সিসে। তাহলে উপর দিকে নির্দেশ দিচ্ছে হলো মানে পজিটিভ হলো সেলস এবং প্রফিটটা পজিটিভ, এবং নিচে মানে জিরো মাইনাস, মানে এটা তো প্লাস আর এটা মাইনাস, তাহলে মাইনাস যেটা সেটা হলো আমাদের লসেস, মানে আমাদের হয় সেলস না হলে এটা লস হয়েছে, প্রফিট না হলে লস হয়েছে, অথবা ইনভেস্টমেন্ট, এটা আমরা প্রকাশ করব। ঠিক আছে, এইভাবে ওয়াই এক্সিস দিয়ে এটা প্রকাশ করছে। আর এখানে আমাদের এক্স এক্সিসটা হলো টাইম, মানে মানে টাইম ডিউরেশনটা এটা প্রকাশ করছে। আচ্ছা দেখো, তাহলে একদম প্রথম যে স্টেজটা আমরা বলেছি প্রোডাক্ট ডেভেলপমেন্ট, তাহলে প্রথম হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আমরা গত ক্লাসে আইডিয়া জেনারেশন পড়েছি না, একটা নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমরা আইডিয়া জেনারেশন পড়েছি, বা তারপরে পরবর্তীতে আইডিয়া স্ক্রিনিং, এই যে প্রসেসটার কথা আমরা গত ক্লাসে পড়েছি নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট। তাহলে এটা হলো সেই স্টেজটা, ঠিক আছে, যেখানে আমরা নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট হচ্ছে। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের তো কোনো সেলস নাই, ঠিক আছে, এবং প্রফিট তো নাই, বরঞ্চ আমাদের এখানে কিছু ইনভেস্টমেন্ট আমরা পাবো। আমরা যখন প্রফিট রেখাটা দেখবো তখন আমরা একটু দেখে নেব। তাহলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজে পর্যন্ত আমরা কিন্তু এখানে আমি একটা লাইন টেনে দিয়েছি যে এই পর্যন্ত কোনো সেলস পাওয়া যাবে না, কারণ এখানে প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয়েছে। একদম নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্টে আমাদের একদম লাস্ট স্টেজটা কী ছিল? কমার্শিয়ালাইজেশন। তাহলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট শেষ হয়ে গেল, কমার্শিয়ালাইজেশন আসলো,
তাহলে আস্তে আস্তে আমাদের প্রোডাক্টটা কি হলো, সেল শুরু হলো। তার মানে ইন্ট্রোডাকশন স্টেজে বা ইন্ট্রোডাকশন যে ফেজটা, এই ফেজের মধ্যে আমাদের প্রোডাক্টের লাইফ সাইকেলটা প্রবেশ করেছে। তাহলে আমাদের নেক্সট স্টেজটা হলো ইন্ট্রোডাকশন স্টেজ। এখানে দেখো এটা আমাদের সেলস লাইন, এই লাইনটা এই যে এখান থেকে শুরু হয়েছে, আমাদের এখান থেকে কিন্তু শুরু হয়নি, ঠিক আছে, এটা আমাদের সেলস লাইন। তাহলে সেলস লাইনটা এই যে আপওয়ার্ড উপর দিকে উঠছে, মানে এই যে সেলস আস্তে আস্তে বাড়ছে, এটা আমাদের ইন্ট্রোডাকশন স্টেজে। প্রথম দিকে একটু কম ছিল, তারপরে আস্তে আস্তে এটা বেড়ে যাচ্ছে, মানে গ্রোথের দিকে আমরা যাচ্ছি। তাহলে এখানে এই স্টেজটা যখন শেষ হলো, তারপরে আমরা কি করব, দেখব সেলস ঊর্ধ্বগতিতে যাচ্ছে, হ্যাঁ, গ্রোথ হচ্ছে। তাহলে এটা হলো আমাদের গ্রোথ স্টেজ। তাহলে আমাদের গ্রোথ স্টেজে আমরা দেখবো যে আমাদের সেলস যে রেখাটা, সেই রেখাটা উপর দিকেই যাচ্ছে, মানে আরও উত্তরোত্তর আরও বৃদ্ধি পাচ্ছে। এবং আমাদের ম্যাচুরিটি স্টেজটা দেখো, আমাদের ম্যাচুরিটি স্টেজে এসে আমরা কি পাবো, যে গ্রোথটা তখন আস্তে আস্তে কিন্তু গ্রোথটা কমে আসবে। মানে এখানে আর পটেনশিয়াল বায়ার যে সার্চিংটা ছিল সেটা শেষ, এবং এখানে বরঞ্চ কম্পিটিশন অনেক বেড়ে গেছে, কারণ নিউ অপরচুনিটিস বা নিউ প্রফিট যখন একটা এসেছে, তখন বাজারে কম্পিটিটরের সংখ্যা বেড়ে গেছে, প্রতিযোগীর সংখ্যা বেড়ে গেছে। বিভিন্ন কারণে আমরা দেখবো আস্তে আস্তে, যে বিভিন্ন কারণে আমরা দেখবো যে এই ম্যাচুরিটি স্টেজে আসে। তাহলে একটা প্রোডাক্ট যখন তার গ্রোথ স্টেজটাকে পার করে আসে, তখন এটাকে আমরা ম্যাচুরিটি স্টেজ বলছি। ম্যাচুরিটি স্টেজে একটা সময়, লম্বা একটা সময় পার করার পরে সে আস্তে আস্তে ডিক্লাইনিংয়ের দিকে যায়, এবং ডিক্লাইনিংয়ের দিকে দেখো সেলসটাকে আমরা দেখছি কি, যে নেমে আসছে, ডাউনওয়ার্ডের দিকে যাচ্ছে। তাহলে ম্যাচুরিটি স্টেজ যখন শেষ হয়ে গেল, তখন এটা, এই প্রোডাক্টটা তার কোন স্টেজে যাবে, সে তখন তার তার ডিক্লাইনিং স্টেজে যাবে, তাই না? সে তখন আবার ডিক্লাইন হচ্ছে, মানে ডিক্লাইন মানে একদম পতন, এবং শেষ মুহূর্তে তার মৃত্যু অবধারিত। তাহলে এটা হলো তার ডিক্লাইনিং স্টেজ, ডিক্লাইন করছে। তাহলে আমরা কি দেখলাম, যে একটা প্রোডাক্ট লাইফ সাইকেল শুরু হয়েছে প্রোডাক্ট ডেভেলপমেন্ট, যেখানে কোনো সেল নেই, কিন্তু ইনভেস্টমেন্ট আছে। আমরা প্রফিটের লাইনটা যখন দেখবো, আমরা দেখবো যে ইনভেস্টমেন্ট আছে। তাহলে প্রোডাক্ট ডেভেলপমেন্ট আমাদের হলো, প্রোডাক্ট ডেভেলপমেন্টের পরে আমরা প্রোডাক্টটাকে ইন্ট্রোডিউস করেছি, কমার্শিয়ালাইজেশনে গিয়েছি, তারপরে আমাদের গ্রোথ আসলো, পরবর্তীতে আমরা ম্যাচুরিটি পেলাম, তারপরে প্রোডাক্টটা ডিক্লাইনিং হলো, ঠিক আছে। এবং এই ম্যাচুরিটি স্টেজটা কিন্তু অনেক লম্বা সময় ধরে হতে পারে, ঠিক আছে। আচ্ছা, প্রফিট, এটা সেলস লাইন, তাহলে এটা কি, এটা সেলস লাইন। আচ্ছা, এবার প্রফিটটা দেখো, প্রফিট দেখো আমাদের কি হয়েছে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজে কিন্তু এই যে প্রফিটের লাইনটা নিম্নগামী, মানে ঊর্ধ্বগামী তো নয়, নিম্নগামী। তার মানে কি, এখানে লসেস মানে কি, সেল তো নাই, লস কোথা থেকে আসলো? তার মানে এখানে পুরো ইনভেস্টমেন্টটাই হলো, আমরা বলবো লসে আছে, মানে এখানে যেহেতু সেল নেই, পুরোটাই হলো মাইনাস। তাহলে এখানে ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি এখানে বোঝাচ্ছে। এবং ইনভেস্টমেন্টটা দেখো, আমাদের প্রোডাক্ট আইডিয়া জেনারেশন, প্রোডাক্ট সার্চিং, তার থেকে কিন্তু আমরা পরবর্তীতে যখন প্রোডাক্ট কনসেপ্ট ডেভেলপমেন্ট করেছি, টেস্টিং করেছি, বা অ্যাকচুয়াল টেস্ট মার্কেটিংয়ে গিয়ে, তখন কিন্তু আমাদের ইনভেস্টমেন্টটা বেড়ে গিয়েছে। তাহলে এরকমভাবে আস্তে আস্তে যখন ইন্ট্রোডাকশন স্টেজের দিকে আমরা যাব, তখন ইনভেস্টমেন্টটা বাড়ছে, হ্যাঁ, ইনভেস্টমেন্টটা বাড়ছে, আরও বেড়ে গেল ইন্ট্রোডাকশন স্টেজে, এই যে ইনভেস্টমেন্ট আরও বেড়ে গেল। কিন্তু যেহেতু এই যে এখান থেকে সেল শুরু হয়ে গেছে, প্রথম দিকে দেখো সেল হওয়ার পরেও কিন্তু আমাদের এখানে এই লসটা অনেক আরও বেশি নিম্নগামী হয়েছে। কেন? কারণ সেই রকম সেল তো হয়নি, কিন্তু ইন্ট্রোডাকশন স্টেজে যেটা হয়, আমরা ভাস্ট মার্কেটিং, ম্যাসিভ, একদম অ্যাগ্রেসিভ সেলস প্রমোশনে আমরা যাই, কারণ প্রোডাক্ট অ্যাওয়ারনেস আমাদের প্রয়োজন হয়। তো সেই কারণে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু আমাদের যে প্রফিটের লাইনটা, এটা আরও নিম্নগামী, আরও ডাউনওয়ার্ড হচ্ছে, হ্যাঁ, তার মানে আরও বেশি মানে লস হচ্ছে। কেন? কারণটা হলো, তখনও পর্যন্ত ইনভেস্টমেন্টটা কিন্তু অনেক বেশি। যখন প্রোডাক্টটা বাজারে নিয়ে আসা হয়, তখনও পর্যন্ত ইনভেস্টমেন্ট অনেক বেশি। যখনই সেলটা বাড়লো, তখনই আস্তে আস্তে সে কিন্তু আবার প্রফিট লাইনটা আপওয়ার্ড, মানে সে লস থেকে আস্তে আস্তে লাভের দিকে যাচ্ছে। এবং যখন গ্রোথ স্টেজের কাছাকাছি এসছে দেখো, তখনই কিন্তু আমরা পাবো যে প্রোডাক্ট লাইনটা, প্রফিট লাইনটা তখন মাইনাসকে ক্রস করে প্লাসের দিকে চলে গেছে। দেখো আমাদের গ্রোথ স্টেজে এই যে আমাদের প্রফিট বেড়ে গেল, কিন্তু ম্যাচুরিটি স্টেজে এসে দেখবো কিন্তু আমাদের প্রফিটটা আবার একটু সমান্তরাল যে আস্তে 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 আবার কমে আসছে। কারণ ম্যাচুরিটি স্টেজে যেটা হয়, যে অনেক কম্পিটিটর তখন চলে আসে, প্রাইসটা কমিয়ে আনতে হয়, তো এইসব অনেক কারণে আমরা দেখবো যে প্রফিটটা, মানে একদম ওভারঅল যেটা হয়, যে প্রফিটটা একটু কমে আসে। তাহলে
আর ডিক্লাইনিং স্টেজে আস্তে আস্তে একেবারেই কমে আসে, অনেক সময় অনেক দিন ধরে লো একটা প্রফিটে যায়, অনেক সময় জিরোতে চলে আসে। তাহলে এরকম আমরা একটা কি লাইন পাবো, সেটা হলো প্রফিট লাইন। তাহলে এই হলো আমাদের প্রোডাক্ট লাইফ সাইকেলের লাইফ সাইকেলটা, যেটা আমরা একটা গ্রাফের মাধ্যমে দেখে নিলাম। আচ্ছা, এখানে দেখো আমি একটু ডেফিনিশনগুলো দিয়ে দিয়েছি। যেমন একদম হলো প্রোডাক্ট ডেভেলপমেন্ট কি বলছে, প্রোডাক্ট ডেভেলপমেন্ট বিগিনস উইথ দ্য কোম্পানি ফাইন্ডস অ্যান্ড ডেভেলপস নিউ প্রোডাক্ট আইডিয়া। তাহলে আমরা গত ক্লাসে যে নিউ প্রোডাক্ট ডেভেলপমেন্ট পড়েছি, তাহলে সেটাই হলো আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজ। ডিউরিং প্রোডাক্ট ডেভেলপমেন্ট সেলস ইজ জিরো অ্যান্ড দ্য কোম্পানিজ ইনভেস্টমেন্ট কস্ট মাউন্ট, মানে একদম পাহাড় সম, মানে বাড়ছেই। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের প্রোডাক্ট ডেভেলপমেন্ট, যেখানে সেলস জিরো, এখানে প্রোডাক্টের আইডিয়া জেনারেশন হয়েছে, প্রোডাক্টটা ইন্ট্রোডিউস করার চেষ্টা করা হচ্ছে, ডেভেলপমেন্ট প্রসেসে আছে, পর্যায়ে আছে, এখানে ইনভেস্টমেন্ট হচ্ছেই, ইনভেস্টমেন্ট অনেক কস্টিংটা বেড়ে যাচ্ছে, কিন্তু সেলস তো জিরো, কারণ তখন তো কমার্শিয়ালাইজেশন অ্যাকচুয়ালি হয়নি, ইন্ট্রোডাকশন হয়নি, কোথা থেকে সেলস হবে। আচ্ছা, ইন্ট্রোডাকশনে দেখো, ইন্ট্রোডাকশনে আমরা কি বলছি, যে ইন্ট্রোডাকশন ইজ এ পিরিয়ড স্লো সেলস গ্রোথ। ঠিক আছে, এখানে অল্প পরিমাণ সেলস গ্রোথগুলো আছে, এটা আমরা পরবর্তীতে ক্যারেক্টারিস্টিক্সগুলো আলাদা করে দেখবো। অ্যাজ দ্য প্রোডাক্ট ইজ ইন্ট্রোডিউস ইন দ্য মার্কেট, মার্কেটে প্রোডাক্টে ইন্ট্রোডিউস হয়েছে, এখনও অ্যাওয়ারনেস সেরকমভাবে নাই, খুব কম কাস্টমার, এখানে আমাদের টার্গেটও থাকে কম, আমাদের সেই জন্য সেলস গ্রোথটাও কম। প্রফিট আর নন এক্সিস্টেন্ট কেন বলছে, যে তুমি যে প্রাইসিংটা করছো তার মধ্যে প্রফিট তো আছে, কিন্তু আমরা যদি সেই এই প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্টেজে ইনভেস্টমেন্টের কথা চিন্তা করি, তাহলে তো আসলে আমরা তখনও ব্রেক ইভেন পয়েন্টে আসিনি, তাই না? আমাদের ব্রেক ইভেন পয়েন্টে আসার পরে তো আমরা ওভারঅল প্রফিটটা পাবো। সেই জন্য বলছে যে প্রফিট আর নন এক্সিস্টেন্ট ইন দিস স্টেজ বিকজ অফ দ্য হেভি এক্সপেন্স অফ প্রোডাক্ট ইন্ট্রোডাকশন। তাহলে প্রোডাক্টের ইন্ট্রোডাকশন স্টেজে এসে যে হেভি ইনভেস্টমেন্টটা, প্রোডাক্ট ডেভেলপমেন্টে কিছু ইনভেস্টমেন্ট ছিল, ইন্ট্রোডাকশনে, ডিস্ট্রিবিউশন এবং প্রমোশনালের জন্য অনেক কস্ট ইনভেস্টমেন্ট আছে, তাহলে এইসব কারণে প্রফিটের মুখ তখনও দেখা যাচ্ছে না। পরবর্তীতে যখন গ্রোথে আমরা যাব, দেখো গ্রোথে যখন আমরা যাচ্ছি, তখন কি বলছে, যে গ্রোথ ইজ এ পিরিয়ড অফ র্যাপিড মার্কেট অ্যাকসেপ্টেন্স অ্যান্ড ইনক্রিজিং প্রফিট। গ্রোথ মানে সেই পর্যায়টাকে আমরা বলছি যখন প্রোডাক্টের অ্যাকসেপ্টেন্স, গ্রহণযোগ্যতা কাস্টমারের কাছে চলে আসে, এবং প্রফিট তখন আস্তে আস্তে প্রফিটও বাড়তে থাকে। তখন যারা কাস্টমার, পোটেনশিয়াল কাস্টমার, বায়ার, তারা কিনছে, আবার তাদের দেখা দেখি তারা কেউ কিনছে, ভাবে আস্তে আস্তে গ্রোথটাও বাড়তে থাকে। ঠিক আছে, তাহলে আর ডিক্লাইনিংয়ে আমরা কি পাবো, ডিক্লাইনিং ম্যাচুরিটি, এরপর আমাদের ম্যাচুরিটি কি, ইজ আ পিরিয়ড অফ স্লো ডাউন দ্য সেলস গ্রোথ। সেলস গ্রোথটা একটু স্লো ডাউন হচ্ছে কেন, বিকজ দ্য প্রোডাক্ট হ্যাজ অ্যাচিভ অ্যাকসেপ্টেন্স বাই মোস্ট পোটেনশিয়াল বায়ার। কারণ তুমি যাদেরকে পোটেনশিয়াল, সম্ভাব্য ক্রেতা তুমি যাদেরকে বলেছিলা বা তুমি টার্গেট করে, তাদের কাছে তুমি অলরেডি পৌঁছে গেছো, গ্রোথটা সেই জন্য কমে এসেছে, আস্তে আস্তে কমে আসছে। প্রফিট লেভেল ডিক্লাইনিং অফ প্রফিট লেভেলটাও ডিক্লাইন করছে, কারণ বিকজ অফ দ্য ইনক্রিজ মার্কেটিং আউটলেটস অফ ডিফেন্ড দ্য প্রোডাক্ট এগেনস্ট কম্পিটিশন অনেক বেড়ে যায়। ম্যাচুরিটি স্টেজ মানে হলো যখন, মানে অ্যাকচুয়ালি একজন যখন একটা বিজনেস কনসেপ্ট নিয়ে আসে, তখন একটা বিজনেস অপরচুনিটি তৈরি হয়ে যায় অন্যান্যদের জন্য। দেখা দেখি অনেকেই হয়তো নতুন করে ইন্ট্রোডিউস করছে, নতুন হয়তো একটা ফিচার দিয়ে ইন্ট্রোডিউস করছে, সেই কারণে তখন এই যে ডিফেন্ডিং যে কস্টটা, এটা করতে যে তখন কিন্তু আমাদের দেখা যাবে যে প্রফিটটা, মানে কস্টিংটা বেড়ে যাওয়ার জন্য আমাদের প্রফিটটাও কমে আসছে। ঠিক আছে, এই জন্য যেহেতু কম্পিটিশন টিকে থাকতে হবে, সেই কারণে দেখা যায় যে প্রাইসটাও একটু কমিয়ে নিয়ে আনা হয়, কারণ তখন অলরেডি আমাদের ফিক্সড কস্টটা রিকভার হয়ে গেছে, ব্রেক ইভেন পয়েন্ট আমরা ক্রস করে গেছি, তো সেই কারণে আমাদের সুবিধাও আছে যে আমরা একটু প্রাইস লেভেলটা কমিয়ে আনতে পারি। তো এই কারণে আমরা দেখব যে আমাদের প্রফিটটা লেভেলটা কমে আসছে। ঠিক আছে, তাহলে আমাদের আমরা 5টা স্টেজ আমরা দেখলাম। এরপরে আসুন লাস্টের স্টেজটা আছে ডিক্লাইনিং। আমাদের ম্যাচুরিটি পর ডিক্লাইন ইজ দ্য পিরিয়ড when sales fall off and profit drops। ঠিক আছে, এখানে এসে একদম আমাদের কি হচ্ছে, সেলসটাও কমে আসছে এবং প্রফিটটাও একদমই ড্রপ করছে। কখনো কখনো লো একটা প্রফিট অনেক দিন চলছে, যেটা আসলে তেমন কোনো কন্ট্রিবিউশন নাই কোম্পানির ওভারঅল যে প্রফিটের সাথে, আবার অনেক সময় জিরো হয়ে যায়। আচ্ছা, তাহলে এরপরে আসো আমরা একটু একটা সামারি দেখার, এতক্ষণ পর্যন্ত যেটা নিয়ে কথা বললাম, একটু সামারি একটু দেখে নিই যে এই ক্যারেক্টারিস্টিক্সগুলো কি আমরা দেখি।
দেখো এখানে একটা আছে ক্যারেক্টারিস্টিক্স অফ প্রোডাক্ট লাইফ সাইকেল পিএলসি। এটার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যেমন সেলস, যদি আমরা যদি ইন্ট্রোডাকশন স্টেজটা বলি, ইন্ট্রোডাকশন স্টেজে দেখো কি আছে, সেলস হলো লো সেলস, কাস্টমার দেখো হাই কস্ট পার কাস্টমার। কস্টের ক্ষেত্রে আমাদের কি বলছে, হাই কস্ট পার কাস্টমার, কারণ এখানে ভলিউমটা তো কম। একদম প্রথমে ইন্ট্রোডাকশনটা একদম অনেক বড় করে শুরু করা হয় না, অল্প পরিসরে শুরু করা হয়, সেই কারণে ফিক্সড কস্টের যে পার ইউনিট যে ফিক্সড কস্টটা অ্যারাইজ করে সেটা একটু বেশি হয়ে যায়, সেই কারণে বলছে যে হাই কস্ট পার কাস্টমার। আর প্রফিট তো নেগেটিভ, আমরা দেখলাম প্রফিটটা নেগেটিভ আসে। কাস্টমার্স হলো ইনোভেটার্স, মানে এখানে সাধারণত যে কাস্টমারগুলো নতুন জিনিস পছন্দ করে, নতুনকে গ্রহণ করতে পারে খুব সহজে, সেই কাস্টমাররাই কিন্তু এখানে সাধারণত নতুন একটা প্রোডাক্টকে তারা কনজিউম করতে চায়। এবং পরবর্তীতে আমরা যখন গ্রোথ স্টেজে যাব তখন দেখব যে তাদেরকে অনুসরণ করে অনেকে কিনছে, কিন্তু একদম প্রথম দিকে কিন্তু কাস্টমাররা যারা নাকি ইনোভেটর তারা সেই কাস্টমাররাই বেশি পছন্দ করে। আর কম্পিটিটার্স ফিউ, কারণ তখন তো বাজার তৈরি হয়নি, অপরচুনিটি দেখা যাচ্ছে না, সেই কারণে তখন আমরা কম্পিটিটরও খুব বেশি পাবো না। এরপরে আসো আমরা দেখি আমাদের গ্রোথ স্টেজে দেখো সেলস হলো র্যাপিডলি রাইজিং সেলস, বাড়ছে, সেলসটা বাড়ছে। কস্ট কি, অ্যাভারেজ কস্ট পার কাস্টমার কমে আসছে, এখানে যেমন হাই কস্ট পাবো, এখানে অ্যাভারেজ কস্ট পাবো, কারণ এখানে সেলস ভলিউম যেহেতু বাড়ছে, সুতরাং আমাদের এখানে কি হচ্ছে যে অ্যাভারেজ যে কস্টটা সেটা কমে আসছে, ফিক্সড কস্ট যেহেতু কমে আসছে। প্রফিট হলো রাইজিং প্রফিটটা বেড়ে যাচ্ছে। আর কাস্টমার্স আর্লি অ্যাডপ্টার্স, কিছু তখন কাস্টমার আমরা পাবো যারা এই ইনোভেটরসদেরকে অনুসরণ করে খুব সহজে যারা খুব সহজে পরিবর্তনটা পছন্দ করে, তারা কিন্তু এই সময় র্যাপিড গ্রোথে আমরা তাদেরকে পাবো নতুন কাস্টমার হিসেবে। আর কম্পিটিটার্স হলো গ্রোয়িং নাম্বারস, বাড়তে থাকবে, কারণ তারা তখন অলরেডি অপরচুনিটিটা দেখবে। একটা কোম্পানি যেহেতু মার্কেটে এসেছে, সে যেহেতু অপরচুনিটিটা দেখিয়ে দিয়েছে, তখন অনেক কম্পিটিটার্স আসতে চাইবে, অনেক মার্কেটারই অনেক কোম্পানি আসতে চাইবে, সেই জন্য কম্পিটিটার সংখ্যা গ্রোয়িং। আর ম্যাচুরিটি স্টেজে দেখো এখানে বলছে পিক সেলসটা একদম পিকে যায়, পরে আবার ডিক্লাইনিংয়ের দিকে চলে আসে। লো কস্ট পার কাস্টমার, যেহেতু এখানে ম্যাচুরিটি চলে আসছে, তার মানে একেবারে তোমার ব্রেক ইভেন পয়েন্ট ক্রস হয়ে গেছে, ফিক্সড কস্ট রিকভার হয়ে গেছে, ইনিশিয়াল যে ফিক্সড কস্টগুলো, এবং তার সাথে সাথে সেলস ভলিউম অনেক বেশি, যার কারণে একদম লো কস্ট আমরা এখানে পাবো। হাই প্রফিটস, ঠিক আছে, এখানে হাই প্রফিটস আমরা পাবো। আমরা আমরা বিসিজি অ্যাপ্রোচের কথা তোমাদের নিশ্চয়ই মনে আছে, সেখানে আমাদের ক্যাশ কাউ, ডগ, কোশ্চেন মার্ক, স্টার্স ছিল, তাহলে এখানে আমাদের সেই ক্যাশ কাউ পজিশনে কিন্তু আমরা পাবো। ম্যাচুরিটি স্টেজে আমরা কিন্তু আমাদের প্রোডাক্টগুলোকে ক্যাশ কাউর সাথে তুলনা করতে পারি, কারণ সেই সময় হলো ক্যাশের অনেক মানে ইনকামিং হয়, ঠিক আছে, কোম্পানিতে, কিন্তু পোটেনশিয়ালিটি কম, মানে মার্কেট গ্রোথ যেটা সম্ভাবনা সেটা কিন্তু কমে আসে। আর এখানে কাস্টমার্স বলছে কি মিডল মেজরিটি, মানে এখানে এই ইনোভেটার্স এবং আর্লি অ্যাডাপ্টার্সদের ওয়ার্ড অফ মাউথ, মানে তাদের মুখে মুখে শুনে, তাদেরকে দেখে অনেকেই কিন্তু তখন মেজরিটি সেখানে চলে আসবে। আর কম্পিটিটার্স বলছে স্টেবল নাম্বার বিগিনিং টু ডিক্লাইন, এখানে আস্তে আস্তে কিন্তু আবার ছোট ছোট যে কোম্পানিগুলো, কম্পিটিটর যারা আছে, যারা হয়তো বাজারে কম্পিটিশনে টিকে থাকতে পারছে না, তারা কিন্তু আবার একটু কমতেও থাকবে। হ্যাঁ, ম্যাচুরিটি স্টেজে যখন আমরা ডিক্লাইনিংটা পাবো, তখন কিন্তু আমরা দেখবো যে কম্পিটিটরের সংখ্যা, মানে আমাদের গ্রোথ স্টেজে যেভাবে বাড়ছিল, এটা কিন্তু আবার একটু কমের দিকে যাবে, কারণ এখানে তখন অনেক ছোট ছোট কোম্পানি হয়তো কম্পিটিশনে টিকে থাকতে না পেরে তারা কম্পিটিশন থেকে বের হয়ে আসছে। আর ডিক্লাইনিংয়ে দেখো বলছে ডিক্লাইনিং সেলসটা হলো ডিক্লাইনিং সেলস, কস্ট হলো লো কস্ট পার কাস্টমার, এখানে কস্টটা কমই আছে, কারণ এখানে এই পর্যায়ে এসে আসলে যদি বোঝা যায় যে না আর পোটেনশিয়ালিটি নাই বা আর কোনো চেঞ্জ নাই, তাহলে অনেক সময় আছে যে প্রমোশনাল অ্যাক্টিভিটিসগুলো কমিয়ে আনা হয়, কস্টগুলো কমে যায়। আবার মানে যেহেতু আবারও চেষ্টা করা হয় যে এটা যেন আবার আপওয়ার্ড হয়, সেই জন্য আবার অনেক সময় ইনভেস্টমেন্টও, মানে নতুন করে ইনোভেশনের জন্য ইনভেস্টমেন্টও করা হয়। যেহেতু সেলসটা কমে আসছে, সেই জন্য প্রফিটও কমে আসছে, ডিক্লাইনিং প্রফিট। আর কাস্টমার্স হলো ল্যাগার্ডস, মানে একেবারেই যারা শেষমেশ আর কি, যারা শেষমেশ কিছু কাস্টমার থাকে যারা ওখানে থেকে যাচ্ছে। আর কম্পিটিটার্স হলো ডিক্লাইনিং নাম্বার।
আমরা এখানে কাস্টমার ল্যাগার্স আমরা সেই গ্রুপকে পাবো যারা দেরিতে গ্রহণ করেছে এবং দেরিতে ছেড়ে যাবে। ঠিক আছে, নতুন অপরচুনিটি হয়তো এসেছে দেখেই কিন্তু একটা প্রোডাক্ট ডিক্লাইনিং এসছে। তো এই কাস্টমারগুলো ইনোভেটর যারা তারা কিন্তু আবার নতুনের দিকে চলে যাবে। তো এই কাস্টমারগুলোকে দেখবে দেখা যাবে যে এরা দেরিতে এসেছে এবং দেরিতেই তারা চলে যাচ্ছে আর কি। আচ্ছা, তাহলে এখানে অবজেক্টিভস দেখো, মার্কেটিং অবজেক্টিভস অফ প্রোডাক্ট লাইফ সাইকেল কী অবজেক্টিভস থাকে আমরা দেখবো যে ইন্ট্রোডাকশনে দেখো অবজেক্টিভসটা কি, ক্রিয়েট প্রোডাক্ট অ্যাওয়ারনেস অ্যান্ড ট্রায়াল। ঠিক আছে, আমাদের এই থ্রু আউট দ্য ইন্ট্রোডাকশন স্টেজ মার্কেটারের মেন উদ্দেশ্যটা কিন্তু থাকে যে প্রোডাক্টের অ্যাওয়ারনেসটা তৈরি করা, মানে কাস্টমারের কাছে কাস্টমারকে পরিচিত করে দেয়। আমাদের নিশ্চয়ই তোমাদের মনে আছে আমরা কনজিউমার বিহেভিয়ারের মধ্যে বায়াস রেডিনেস স্টেজ আমরা পড়েছি, সেখানে নলেজ ছিল, অ্যাওয়ারনেস ছিল। তো সেই স্টেজটা কিন্তু এখানে কিন্তু আমাদের মার্কেটারদের টার্গেটই থাকে যে আমরা প্রোডাক্টের অ্যাওয়ারনেস তৈরি করব। আর গ্রোথে এসে দেখো ম্যাক্সিমাইজ মার্কেট শেয়ার, মার্কেট শেয়ারটা কীভাবে ম্যাক্সিমাইজ করা যাবে সেই চেষ্টা এখানে থাকে। এখানে প্রফিটটাকে অনেক সময় ডিলেট করা হয়, যে প্রফিটটাকে একটু কম রেখে তারা মার্কেট শেয়ার ইনক্রিজ করতে চায়, সেক্ষেত্রে তোমার ম্যাচুরিটিতে এসে কিন্তু প্রফিটটা ভালো একটা প্রফিট পাওয়া যাবে। এখানে বলছে ম্যাক্সিমাইজ প্রফিট ওয়াইল ডিফেন্ডিং মার্কেট শেয়ার। ঠিক আছে, এখানে প্রফিটটা আমরা এখানে দেখবো যে এখানে প্রফিটটা আমাদের পাওয়া যাবে। রিডিউস এক্সপেন্ডিচার অ্যান্ড মিল্ক দ্য ব্র্যান্ড, এখানে এক্সপেন্ডিচারটা কমিয়ে আনা হবে, বরঞ্চ এখানে তো আস্তে আস্তে মানে ক্যাশ কাউ থেকে বরঞ্চ এখানে টাকা আসতে পারে, এবং এখানে চেষ্টা করা হয় যে এটাকে আবার যেন আপওয়ার্ডের দিকে মিল্কিং করা হয়, যে ব্র্যান্ডটাকে যে এটা আবারও পারা যায় কিনা, যেটা আবারও আপওয়ার্ডের দিকে যাচ্ছে, এরকম একটা চেষ্টা করা হয়। আচ্ছা, আর আমাদের তাহলে এই পর্যন্ত আমরা কি দেখলাম যে আমাদের প্রোডাক্ট লাইফ সাইকেলের স্টেজেসগুলো আমরা দেখলাম, এবং সেটা একটা সামারি আকারে ক্যারেক্টারিস্টিক্সগুলো দেখলাম এবং অবজেক্টিভসগুলো দেখলাম। আচ্ছা, এরপরে দেখো আমাদের যেটা আছে সেটা বলছে যে আমাদের এই প্রোডাক্ট লাইফ সাইকেল এটা কিন্তু আমাদের প্রোডাক্ট ক্লাস, প্রোডাক্ট ফর্ম এবং এটা ব্র্যান্ড, এগুলোকেও আমাদের ডেসক্রাইব করছে। কি বলছে, দ্য পিএলসি কনসেপ্ট ক্যান ডেসক্রাইব প্রোডাক্ট ক্লাস, প্রোডাক্ট ফর্ম আর ব্র্যান্ড। প্রোডাক্ট ক্লাস মানে কি, মানে যদি মনে করো যে গাড়ির কথা যদি আমরা বলি অটোমোবাইলসে, তাহলে গ্যাসোলিন পাওয়ার্ড অটোমোবাইল এটা একটা প্রোডাক্ট ক্লাস হতে পারে। ঠিক আছে, কারণ আমাদের গ্যাসে তৈরি বা অন্যান্যভাবে আমরা পাবো, এখন তো আবার হাইব্রিডও চলে এসছে। তো আমরা যদি বলি যে এটা প্রোডাক্ট ক্লাসটা কি, প্রোডাক্ট ক্লাসটা হলো গ্যাসোলিন পাওয়ার অটোমোবাইল। আর এখানে প্রোডাক্ট ফর্মটা কি, এসইউভিস, মানে এসইউভিস মানে যে জিপের মতো যে কারগুলো আছে সেগুলো এসইউভিস হলো প্রোডাক্ট ফর্ম। আর এই যে ছবিটা আমরা দেখিয়েছি, মানে এই যে সেডান না আর কি, সেডান না মানে নর্মাল কার সেটা না, এই জিপের যে চেহারাটা আমরা পাই এসইউভিস আর কি, তাহলে সেটা আমাদের ফর্ম। আর ব্র্যান্ড আমরা যেমন বলতে পারি যে ফোর্ডের এন্ডেভর, এটা আমাদের এখানে যে ছবিটা আমি দিয়েছি এটা ফোর্ডের এন্ডেভর, হ্যাঁ এন্ডেভরের ছবি। তাহলে এটা এই যে পিএলসি এটা একটা প্রোডাক্ট ক্লাসকেও ডিফাইন করে, মানে প্রোডাক্ট ক্লাসের পিএলসি কেমন হবে, প্রোডাক্ট ফর্মের পিএলসি কেমন হবে, বা একটা ব্র্যান্ডের পিএলসি কেমন হবে, এটাও কিন্তু ডিফাইন করে। আসো আমরা একটু দেখি, যেমন প্রোডাক্ট ক্লাসের কথা বলছে হ্যাভ দ্য লঙ্গার লাইফ সাইকেল। প্রোডাক্ট ক্লাসে কি হয়, লাইফ সাইকেলটা অনেক লঙ্গার। যেমন এখানে অটোমোবাইলের কথা বলা হচ্ছে যে গ্যাসোলিন পাওয়ার, এই যে এখন হাইব্রিড এসছে বা আনলেস একটা নতুন টেকনোলজি এসে, এটা তো অনেক দিন ধরে চলছে। যতক্ষণ পর্যন্ত নতুন একটা টেকনোলজি আসবে ততক্ষণ পর্যন্ত এই গ্যাসোলিন পাওয়ার্ড অটোমোবাইল কিন্তু কন্টিনিউ করছে। তাহলে বলছে যে হ্যাভ দ্য লঙ্গার লাইফ সাইকেল, দ্য সেলস অফ মেনি প্রোডাক্ট ক্লাসেস স্টে ইন দ্য ম্যাচুরিটি ফর এ লং টাইম। ম্যাচুরিটি যে স্টেজটা এই স্টেজে অনেকটা লম্বা সময় কিন্তু এই প্রোডাক্ট ক্লাসের ক্ষেত্রে আমরা পাবো। আর প্রোডাক্ট ফর্ম কি, টেন টু হ্যাভ দ্য স্ট্যান্ডার্ড পিএলসি শেপ, মানে স্ট্যান্ডার্ড যে পিএলসি আমরা শেপটা পেলাম যে র্যাপিড গ্রোথ তারপরে ডিক্লাইন হচ্ছে, এরকম একটা স্ট্যান্ডার্ড যে প্রোডাক্ট লাইফ সাইকেলের যে ছবিটা এটা আমরা পাবো প্রোডাক্ট ফর্মের ক্ষেত্রে। যেমন এখানে দেখো এক্সাম বলছে ম্যানুয়াল টাইপরাইটার, ডায়াল টেলিফোন, ভিএইচএস, দেখো ছবিও আছে কিছু। এই যে ম্যানুয়াল টাইপরাইটার একটা সময় কিন্তু এগুলোর একটা ভালো সেল হয়েছে, ভালো একটা ডিমান্ড ছিল, কিন্তু নতুন একটা টেকনোলজি আসার পরে, মানে এখন যেহেতু কম্পিউটারে আমরা করছি এখন আর টাইপরাইটারের প্রয়োজনীয় হয় না, সে কারণে এটা ডিক্লাইনে চলে গেছে, কিন্তু এটা একটা নর্মাল একটা শেপ আমরা পাবো। এছাড়া ডায়াল ফোন অনেক দিন চলেছে,
এটা নতুন মোবাইল ফোন এসছে বা ডিজিটাল ডায়ালের যে কিপ্যাড গুলো আছে এগুলো চলে এসছে, যার কারণে এই ডায়াল ফোনগুলো এখন আর আমরা পাচ্ছি না। আর এটা ভিডিও টেপ একটা সময় ছিল, এগুলোই আমাদের সিনেমা দেখা বা নাটক দেখার জন্য এই ধরনের ভিডিও টেপ, আমরা গান শোনার জন্য এই ধরনের অডিও টেপ আমরা ইউজ করতাম। তাহলে এই যে ফর্মটা আমরা প্রোডাক্ট ফর্ম যেটা পাবো, এটা স্ট্যান্ডার্ড একটা পিএলসি শেপ, মানে এমন না যে ম্যাচুরিটি স্টেজ অনেক লম্বা। সাধারণত কোনো প্রোডাক্টের ম্যাচুরিটি স্টেজ লম্বা হতে পারে। আর ব্র্যান্ড দেখো, স্পেসিফিক ব্র্যান্ড হলো যে ওই ফর্মে একটা স্পেসিফিক ব্র্যান্ড। তাহলে লাইফ সাইকেল ক্যান চেঞ্জ কুইকলি বিকজ অফ চেঞ্জিং কম্পিটিটিভ অ্যাটাকস অ্যান্ড রেসপন্স। তাহলে ব্র্যান্ডটা কীরকম হবে, এটা নর্মালি যেরকম আমরা বলছি যে এটা লঙ্গার টাইম হতে পারে, অনেকটা বড় সময় হতে পারে। যেমন কোকাকোলার কথাই বলো, অনেক ব্র্যান্ডগুলো আছে, কোকাকোলা, তারপরে জিলেট, এরকম কিছু ব্র্যান্ড নেমে আমরা কথা বলতে পারবো, যেগুলো তো কত 85 ইয়ার্স হবে, মানে অ্যাবাভ 85 ইয়ার্স হবে, যেগুলো চলছে এত বছর ধরে। তাহলে এটা কিছু হতে পারে কুইকলি, এটা আপস অ্যান্ড ডাউনস আমরা দেখতে পাবো, কিছু আবার অনেক দিন চলছে। তাহলে এরকমভাবে আমরা হয়তো যে চেঞ্জ হয়েছে, কম্পিটিটিভ কোনো অ্যাটাকের জন্য হয়েছে বা রেসপন্সের জন্য হয়েছে। আচ্ছা, এখানে দেখো একটা এক্সাম্পল আছে একদম পুরোপুরি প্রোডাক্ট ক্লাস, প্রোডাক্ট ফর্ম এবং স্পেসিফিক ব্র্যান্ডের। যেমন প্রোডাক্ট ক্লাস যদি লন্ড্রি সোপ হয়, প্রোডাক্ট ক্লাস আমরা যদি লন্ড্রি সোপ ধরি, তাহলে প্রোডাক্ট ফর্ম হবে, যদি আমরা ধরতে পারি লন্ড্রি সোপের মধ্যে অনেক ধরনের আছে, লিকুইড আছে, পাওয়ার আছে বা একদম বার আছে। তাহলে আমরা পাওয়ার ডিটারজেন্ট যদি বলি, তাহলে সেখানে দেখো স্পেসিফিক ব্র্যান্ড নেম আমরা বলতে পারি সার্ফ, টাইড, চাকা, হুইল, এগুলো আমরা বলতে পারি। ঠিক আছে, তাহলে এখানে দেখো, এখানে একটা ছবি আমি দিয়েছি, দেখো যেমন সার্ফ এক্সেল, হুইল, এখন এগুলো খুব পপুলার, এখন এগুলো চলছে। কিন্তু একটা সময় এই যে জেট, আমি জানি না তোমরা দেখেছো কিনা এই জেটের কোনো প্যাকেট, আমরা যখন ছোট ছিলাম আমরা কিন্তু এই জেটকে দেখেছি। হ্যাঁ, আমরা এই জেট দেখেছি, মানে পাওয়ার ডিটারজেন্ট মানেই জেট, আর অন্য কিছু ছিল না। কিন্তু এখন তো আর সেভাবে আমরা জেটকে পাই না, এখন কিন্তু সার্ফ এক্সেল, হুইল বা চাকা, এগুলোই অনেক বেশি আমরা পাবো আর কি পাওয়ার হিসেবে। তাহলে প্রোডাক্ট ক্লাস লন্ড্রি সোপ, এটা তো চলছে, এটা লং, অনেক নতুন কোনো টেকনোলজি, এমন যদি কোনো ড্রাই ওয়াশের মতো কোনো টেকনোলজি না আসে ততদিন পর্যন্ত তো এটা চলতেই থাকবে। বা লিকুইড সোপ এখন আমাদের ফর্মের মধ্যে আছে। তাহলে প্রোডাক্ট ফর্ম আমাদের পাওয়ার ডিটারজেন্ট, এটা যেমন আমি বলছি, পাউডার থেকে ওয়াশিং মেশিনে যদি কাপড় ধোয়া বেড়ে যায়, তাহলে পাউডার থেকে আমরা লিকুইড সোপের দিকে চলে যাব। বা লিকুইড সোপের মানে যদি সুবিধা বেশি হয়, তখন আমাদের হয়তো ওই দিকে আমরা ঝুঁকে যাব। আর স্পেসিফিক ব্র্যান্ড হলো এইটার ভেতরে যে ব্র্যান্ডগুলো আছে সেগুলা। ঠিক আছে, তাহলে এই হলো আমরা বলেছিলাম যে প্রোডাক্ট লাইফ সাইকেল, এই প্রোডাক্ট ক্লাস, প্রোডাক্ট ফর্ম আর স্পেসিফিক ব্র্যান্ড এদেরকে ডিফাইন করে। আবার দেখো, প্রোডাক্ট লাইফ সাইকেল কিন্তু আমাদের স্টাইল, ফ্যাশন, ফ্যাডস, এটাকেও আমাদের ডিফাইন করে। হ্যাঁ, প্রোডাক্ট লাইফ সাইকেল আমরা অ্যাপ্লাই করতে পারি, এই প্রোডাক্ট লাইফ সাইকেলের যে কনসেপ্টটা, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি কিভাবে, সেটা আমরা একটু দেখাই। স্টাইল, ফ্যাশন তো একই রকমভাবে আমরা ইউজ করি। ফ্যাডস মানে ম্যাডস, মানে পাগলামি, একদম ফ্যাড মানে। আচ্ছা, এখানে দেখো কি বলছে, বেসিক অ্যান্ড ডিস্টিংটিভ মোড অফ এক্সপ্রেশন। আমাদের মানে এক্সপ্রেশনের একটা বেসিক এবং আমাদের স্বতন্ত্র বৈশিষ্ট্য যেটা আমরা বলি, সেটাই হলো মোড। এই যে এখানে দেখো আমাদের প্রোডাক্ট লাইফ সাইকেল একটা চেহারা দিয়েছে, যে এই যে ম্যাচুরিটি স্টেজে এটা অনেকটা সময় কিন্তু যায়, এটা হলো স্টাইল। হ্যাঁ, এটা হলো স্টাইল, এটা অনেকটা সময়, এই যে সে ইনক্রিজ করেছে, একটা ম্যাচুরিটি এসেছিল কিন্তু ডিক্লাইনে চলে এসেছে, কিন্তু আবারও সেটা আপওয়ার্ড গিয়েছে, আবারও নেমেছে, আবারও এটা আপওয়ার্ড হতে পারে। তাহলে একটা স্টাইল অনেকটা বছর ধরে চলে, অনেক দিন, যুগ ধরে, শত বছর ধরে চলছে। যেমন এখানে দেখো একটা উদাহরণ এখানে দেখো দেওয়া আছে, যে আমরা যদি এক্সাম্পল বলি, হোম, যদি বাড়ির কথা বলি, যে বাড়ির স্টাইল যদি আমরা বলি, তাহলে বাড়ির স্টাইল হতে পারে কলোনিয়াল। আমাদের বাড়ির স্টাইল এটা হলো কলোনিয়াল, এটা র্যাঞ্চ, এটা হলো ট্রানজিশনাল। মানে কি, একটা সময় এই যে বাড়িগুলো একটু ব্রিটিশ স্টাইলে, সামনে বারান্দা থাকবে, লন থাকবে, এরকমভাবে বড় একটা বাড়ি হবে। হ্যাঁ, এরকমভাবে একটু প্রশস্ত, খোলামেলা, এরকম একটা কনসেপ্ট ছিল, সেটাকে আমাদের কি কলোনিয়াল। আর র্যাঞ্চ হলো একেবারে মানে খামার বাড়ির মতো যে বাড়িগুলো, র্যাঞ্চ।
আর দেখো ট্রানজিশনাল, এই যে আমাদের যে আগে কলোনিয়াল ছিল সেখান থেকে কিন্তু এখন ট্রানজিশনালে চলে এসছে। এবং ট্রানজিশনাল দেখো এখানে কোনো যে এখানে বারান্দা আছে, খোলা স্পেস আছে, এগুলো না, একেবারে সরাসরি যে গ্যারেজ এবং পুরোটাই ছোটোখাটো একটা বাড়ি এবং প্যাকড একটা জায়গার মধ্যে, এবং কত অল্প জায়গার মধ্যে কাজগুলো মানে প্রয়োজনটা মেটানো যায় সেই চেষ্টা করা হচ্ছে। তাহলে এগুলো হলো একটা স্টাইল। একটা সময় ছিল কলোনিয়াল স্টাইলে চলেছে, একটা সময় ছিল র্যাঞ্চ স্টাইলে চলেছে, একটা সময় ছিল এখন একটা ট্রানজিশনাল স্টাইল, এখন তো ফ্ল্যাট বাড়িতেই চলে গেছে। আবার ক্লোদিংয়ের ক্ষেত্রে স্টাইল আমরা বলতে পারি ফর্মাল অথবা ক্যাজুয়াল। এই যে ছবি আছে দেখো, এই যে ক্লোদিংয়ের ক্ষেত্রে ফর্মাল অথবা ক্যাজুয়াল, এই যে ফর্মাল লুক, ঠিক আছে, তোমাদের ছেলেদের সব ফর্মাল, যারা এসে যাচ্ছ অফিসে যাচ্ছে তারা ফর্মাল লুকে যাচ্ছে। এবং ভাইভা বোর্ডে যখন তোমরা যাও আমরা বলি যে এভাবে ড্রেস আপ করতে, হ্যাঁ ড্রেস আপটার দিকে খেয়াল রাখো, যে এভাবে আমরা কিন্তু বলি ড্রেস আপ করতে, শু থাকবে, ফুল স্লিভ থাকবে, সুন্দর ড্রেস আপ থাকবে, এটা আমরা বলি। তাহলে এটা ক্যাজুয়াল, এটা আমাদের ফর্মাল লুক, আর এই যে ক্যাজুয়াল লুক, তাহলে এটা একটা স্টাইল, এটা একটা স্টাইল। হ্যাঁ ফর্মাল লুক এটা একটা স্টাইল, আর এই যে ক্যাজুয়াল, এই যে জিন্স, এই যে ছেঁড়া প্যান্ট পরে জিন্স পরে আছে, এগুলো সব ক্যাজুয়াল লুক। তাহলে এটা হলো স্টাইল, হ্যাঁ এটা স্টাইল। এখানে আর্টের মধ্যে দেখো বলছে রিয়েলিস্ট, রিয়েলিস্ট অথবা অ্যাবস্ট্রাক্ট আর্ট হতে পারে। এবং এই যে রিয়েলিস্ট মানে একদম ন্যাচারাল যে ছবিগুলো আসছে, আর এটা সেমি ন্যাচারাল মানে ন্যাচারাল না আবার একদম অ্যাবস্ট্রাক্টও না, সেগুলো মাঝখানে যেটা সেটা, এটা আমাদের একদম অ্যাবস্ট্রাক্ট। তাহলে এগুলো হলো এক একটা স্টাইল, প্রত্যেকটা এক একটা স্টাইল, ঠিক আছে, যেগুলো যুগ যুগ ধরে এগুলো চলছে, ঠিক আছে। আর এরপর আসো ফ্যাশন। ফ্যাশনটা কি বলছে দেখো, কারেন্টলি অ্যাকসেপ্টেড অর পপুলার স্টাইল ইন আ গিভেন ফিল্ড, কোনো একটা নির্দিষ্ট জায়গায় যেটাকে আমরা যেটাকে আমরা নিয়েছি, হ্যাঁ কারেন্টলি অ্যাকসেপ্টেড যে পপুলার যে এটা যে স্টাইলটা চলছে তার ভিতর থেকে এই ফ্যাশনটাকে আমি পিক করেছি। হ্যাঁ ফর্মাল চলছে, ফর্মালের মধ্যে এই ফ্যাশনটাকে আমি পিক করেছি। যেমন ফর্মাল লুক যদি বলো, ফর্মাল লুক একটা সময় ছিল আমাদের কি মানে এই যে ড্রেস আপের দিকে চেঞ্জ হয়েছে না, অনেক চেঞ্জ হয়েছে, ছেলেদের ড্রেস আপে অনেক চেঞ্জ, আমরা ছবি দেখবো এরপরে, আমাদের একটা ছবি আছে আমরা ছবি দেখবো। তাহলে এখানে দেখো ফ্যাশনটা একদম স্ট্যান্ডার্ড পিএলসির যে শেপটা মোটামুটি সেরকম একটা শেপ আমরা পাবো। এটা সবই সেলস লাইন, হ্যাঁ সেলস লাইন দেখাচ্ছে যে আমাদের স্ট্যান্ডার্ড পিএলসি এরকম ফ্যাশন আসছে, পপুলার অনেক দিন চলছে এবং একটা ম্যাচুরিটি স্টেজ আছে, তারপরে ডিক্লাইনিং স্টেজ আছে। তাহলে ফ্যাশনটিকে আমাদের স্টাইলের ভিতর থেকে একটা পপুলার যেই ফ্যাশনটা যে স্টাইলটা আমরা গ্রহণ করছি সেটাই আমাদের ফ্যাশন। যেমন দেখো এখানে আমি ছবি দিয়েছি 1980s-এ, দেখো ফর্মাল লুক, এটা ফর্মাল লুক 1980s-এ, যে সুটেড বুটেড ঠিকই আছে কিন্তু সেটার ফর্মাল লুক। আর এখন টুডেজ ফ্যাশনে দেখো, টুডেজ ফ্যাশনে এটাও কিন্তু এটাও অফিসিয়াল লুক বা বিজনেস অ্যাটায়ারের জন্য, এই যে এখন বিজনেস ক্যাজুয়াল অ্যাটায়ার, ঠিক আছে, ফর মেন। তাহলে এখনকার ফর্মালটা কিন্তু মানে কিছুটা ক্যাজুয়াল ফর্মাল হয়ে গেছে, এখন আর একেবারে ফর্মাল নাই, ঠিক আছে। এই যে এখন ড্রেস আপটা দেখো একদম সরাসরি যে টাই আছে, টাই আছে কিন্তু আবার টাই নাইও, ঠিক আছে। তাহলে এই যে আমাদের ফ্যাশনটা, এটা 1980s-এর ফ্যাশন, এটা টুডেজের ফ্যাশন, ঠিক আছে। কোথায় এটা আমাদের ফর্মালি আমরা কোথাও যদি অফিসে যাই বা বিজনেস মিটিং অ্যাটেন্ড করি তখন আমাদের এই ধরনের ফ্যাশন আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা হলো ফ্যাশন, মানে পপুলার যে অ্যাকসেপ্টেড যে স্টাইলটা সেটা হলো ফ্যাশন। আর এরপরে আছে আমাদের ফ্যাড মানে ম্যাড। আমি আবারও বলছি যে ফ্যাড মানে ম্যাড, মানে এটা দেখো এই যে দ্রুত, মানে ফ্যাড মানে সেলসটা দ্রুত উঠেছে এবং দ্রুতই নেমে গেছে, মানে হঠাৎ করে চাহিদা হয়েছে আবার দুদিন পরে চাহিদা নাই, ঠিক আছে, এই জন্য বলছে ফ্যাড মানে ম্যাড। দেখো ফ্যাডের দেখো কি বলছে যে টেম্পোরারি পিরিয়ড অফ unusually high sales driven by consumer enthusiasm and immediate product or brand popularity. কোনো একটা প্রোডাক্ট বা ব্র্যান্ড ইমিডিয়েট পপুলার হয়েছে, অনেক প্রফিট হয়েছে, অনেক সেলস হয়েছে, আবার হঠাৎ করেই নাই, ঠিক আছে। এরকম হয় না যে একটা গান খুব পপুলার হলো আবার দুদিন পরে কেউ শুনছে না, এরকমভাবে আর কি। বা কোনো একটা প্রোডাক্ট, যেমন এখানে দেখো আমি কিছু হেয়ার স্টাইলের ছবি দিয়েছি, দেখো এই যে তোমাদের এই যে স্পাইকি চুল, যে সেই কারেন্টে শক লেগেছে, চুল উপর দিকে খাড়া হয়ে গেছে,
সেই স্টাইল তো অনেক দিন চলেছে, এখন বোধহয় একটু কম দেখছি, তাই না? এখন একটু কমে গেছে। আমার মনে হয় 2020 সাল 21 সাল তো এখনো শুরু হলো মাত্র, 2020-এর দিকে মনে হয় একটু কমে গেছে। এখন আর এই লুকটাকে আমরা পাচ্ছি না। আচ্ছা, এই যে দেখো কিছু, এটা হলো আমি নেট থেকে নিয়েছি, এটা হলো 2021-এর মোস্ট পপুলার কিছু হেয়ার স্টাইল। তাহলে এই যেরকম চলছে, খুব দ্রুতই এইগুলোর ডিমান্ড হচ্ছে, দ্রুতই আবার নেমে যাচ্ছে। এই যে আমি এখানে কিছু রোনালদোর, দেখো রোনালদোর ছবি দিয়েছি, যে যখন রোনালদোর খেলা চলে মোটামুটি অনেকেই এরকম হেয়ার স্টাইলে চলে যায়, আবার 2 দিন পরে নাই। ঠিক আছে, তাহলে এগুলো হলো ফ্যাড, যে কোনো একটা স্টাইল, কোনো একটা ফ্যাশন, যে ফ্যাশনটা খুব দ্রুত, কোনো একটা প্রোডাক্টের চাহিদা খুব দ্রুত বেড়ে যাচ্ছে, আবার 2 দিন পরে সেটা নাই হয়ে যাচ্ছে। সেটা আমরা দেখেছি যে লাইফ সাইকেলটা কি একদম দ্রুত সেলস বেড়ে যাচ্ছে, আবার দ্রুতই পড়ে যাচ্ছে, কোনো স্মুথ কোনো কার্ভ আমরা সেখানে পেলাম না। তাহলে দিস ইজ ফ্যাড। ঠিক আছে, তাহলে ফ্যাড মানে কি হলো? ফ্যাড মানে হলো ম্যাড। আচ্ছা, এরপরে আসো আমাদের মার্কেটিং স্ট্র্যাটেজিসগুলো আমরা দেখি। আমাদের লাস্ট টপিক আমাদের একটু দেখার চেষ্টা করি। এই যে আমরা প্রোডাক্ট লাইফ সাইকেল সম্পর্কে পড়লাম, একটা কথা আমি একটু বলে দিই, যে প্রোডাক্ট লাইফ সাইকেল সম্পর্কে তো আমরা জানলাম। আমাদের এই প্রোডাক্ট লাইফ সাইকেলটা জানার জন্য আমাদের তো সুবিধা হচ্ছে অনেক, আমরা অনেক কিছু অ্যানালিসিস করতে পারছি। তবে এটাও ঠিক যে আমার প্রোডাক্টটাকে আমি আবার জোর করে ঠেলে না দিই, যে হ্যাঁ এটা এখন গ্রোথ স্টেজে যাবে, এটা আবার গ্রোথ শেষ, এটা ম্যাচুরিটি স্টেজে যাবে, এরকম যেন ব্যাপারটা না হয়। এটা ধীরে ধীরে আপনা আপনি এটা বোঝা যাবে যে এটা কোন স্টেজে যাচ্ছে। আচ্ছা, ইন্ট্রোডাকশন স্টেজে দেখো আমি একটু বলে দিচ্ছি যে কি কি আছে এখানে। কি হচ্ছে যে ইন্ট্রোডাকশন স্টেজ মানে নিউ প্রোডাক্ট ফার্স্ট লঞ্চ হচ্ছে। ঠিক আছে, এখানে এসে নিউ প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, এবং যা হয় অনেক কিছুটা টাইম আমরা দেখবো যে কোনো, যেমন এখানে দেখো এক্সাম্পল বলছি, ইনস্ট্যান্ট কফি, ফ্রোজেন ফুডস এবং এইচটিভিস, এগুলো কিন্তু অনেক দিন লেগেছে এগুলো মানে এই ইন্ট্রোডাকশন স্টেজটা পার করতে। এটা অ্যাকসেপ্টেবিলিটিটা পেতে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছে, ইনস্ট্যান্ট কফি, ফ্রোজেন ফুডস বা এইচটিভিস, এখন যেরকম খুব পপুলার এগুলো, কিন্তু এগুলো শুরু হয়েছে কিন্তু অনেক আগে, সেভাবে যে হঠাৎ করে এসেই যে মার্কেট পেয়ে গেছে সেটা কিন্তু পাইনি। আচ্ছা, এখানে দেখো ইন দিস স্টেজে আমরা কিছু কিছু জিনিস পাবো, যেমন প্রফিট আর নেগেটিভ, এটা তো আমি বলেছি যে বিকজ অফ লো সেলস আছে এবং হাই ইনভেস্টমেন্ট আছে, ডিস্ট্রিবিউশন অ্যান্ড প্রমোশন এক্সপেন্স আছে। ইন্ট্রোডাকশন স্টেজে কি আমার ডিস্ট্রিবিউশন এবং প্রমোশন এক্সপেন্সটা বেশি থাকে। মাচ মানি ইজ নিডেড টু অ্যাট্রাক্ট ডিস্ট্রিবিউটর অ্যান্ড বিল্ড দেয়ার ইনভেন্টরিজ। তোমাকে অবশ্যই অ্যাভেলেবেল তো করতে হবে, প্রোডাক্টটা অ্যাভেলেবেল না করলে কাস্টমার যদি ফিরে যায় তাহলে তো তুমি ডিমান্ড হারাবে। তাহলে তোমাকে অ্যাভেলেবেল করার জন্য, এই ইনভেন্টরিজ তৈরি করার জন্য তোমাকে ডিস্ট্রিবিউশনে অনেক ইনভেস্ট করতে হচ্ছে, এবং তার সাথে সাথে কাস্টমারের অ্যাওয়ারনেস, কাস্টমার যে প্রোডাক্টের সম্পর্কে জানবে, এই জানাটার জন্য কি হচ্ছে প্রমোশন, যে promotion spending in relatively high to inform consumer of the new product and get them to try it. তাহলে আমাদের কি হচ্ছে প্রমোশন এবং ডিস্ট্রিবিউশনে কিন্তু অনেক ইনভেস্টমেন্ট আমরা এখানে দেখতে পারবো। আর বিকজ অফ দ্য মার্কেট ইজ নট জেনারেলি রেডি ফর দ্য প্রোডাক্ট রিফাইনমেন্ট, আমরা দেখবো যে বেসিক ভার্সন, খুব বেশি ডাইভার্সিফাইড বা খুব বেশি ফিচার আমরা এই সময় পাবো না, প্রোডাক্টের মধ্যে বেসিক ভার্সনটা আমরা পাবো। কারণ এখানে আসলে মানে কাস্টমার তো নতুন কাস্টমার, নতুন প্রোডাক্ট সম্পর্কে জানছে, যার কারণে খুব বেশি প্রোডাক্ট রিফাইনমেন্ট আমরা এখানে কিন্তু পাবো না। আচ্ছা, এরপর দেখো কি বলেছে, যে দিস ফার্ম ফোকাস দে সেলিং অন দোজ বায়ার হু আর মোস্ট রেডি টু বাই। ঠিক আছে, এখানে টার্গেট গ্রুপ কারা, যারা মোস্ট রেডি টু বাই। এখানে আমি কিছুক্ষণ আগে বললাম বায়ার রেডিনেস স্টেজ, ওখানে সেই স্টেজের মধ্যে একজন বায়ার কোন স্টেজে আছে, যে বায়ারের একদম রেডি, কনভিকশন তুমি আস্থা তুমি অর্জন করতে পেরেছো, সেই বায়ারকে একমাত্র টার্গেট করতে হবে। সেই জন্য বলছে মোস্ট রেডি বায়ারকে আমরা এখানে টার্গেট করে থাকি। আচ্ছা, মানে প্রোডাকশনের জন্য কোম্পানি স্পেশালি দ্য মার্কেট পায়োনিয়ার মাস্ট চুজ এ লঞ্চ স্ট্র্যাটেজি। এখানে খুব ইম্পর্টেন্ট এই স্টেজটা, লঞ্চ স্ট্র্যাটেজি যদি কনসিস্টেন্ট না হয়, তোমার যে পজিশনিং, ইন্টারনেট যে পজিশনিং, তার পজিশনিংয়ের সাথে তোমার লঞ্চ যে স্ট্র্যাটেজিটা, এটা কনসিস্টেন্ট হতে হবে। এবং যদি একবার এইটা মানে এই লঞ্চ স্ট্র্যাটেজিটা যদি স্ট্রং হয়, তাহলে কিন্তু তুমি পরবর্তীতে মার্কেট লিডার, আর না হলে তো প্রোডাক্টটা মানে পারবে না, টিকে থাকতে পারবে না।
ঠিক আছে, তাহলে এখানে লাস্ট কি বলছে, ইট শুড রিয়েলাইজ দ্যাট দ্য ইনিশিয়াল স্ট্র্যাটেজি ইজ জাস্ট দ্য ফার্স্ট স্টেপ। ঠিক আছে, একদম প্রথম স্টেপ কিন্তু এটা আমাদের এই ইন্ট্রোডাকশন স্টেজের স্ট্র্যাটেজিগুলো। অ্যাজ দ্য পায়োনিয়ার মুভস থ্রু লেটার স্টেজ অফ দ্য লাইফ সাইকেল, এটা কি করছে দেখো, ফর্মুলেট নিউ প্রাইসিং, প্রমোশন অ্যান্ড আদার মার্কেটিং যে স্ট্র্যাটেজিসগুলো আছে। তাহলে যেহেতু এটা নতুন একটা স্টেজে মানে ইন্ট্রোডাকশনের পরে গ্রোথ স্টেজে যাবে, তাহলে এটার কিন্তু নতুন নতুন প্রাইসিং, তারপরে প্রমোশন বা প্রোডাক্টের কী ফিচার অ্যাড হতে পারে, অন্যান্য যে মার্কেটিং স্ট্র্যাটেজি, তখন এখানে আমরা দেখবো যে এদিকে অনেক মানে সময় এফোর্ট দেওয়া হয়। আর হ্যাজ দ্য বেস্ট চান্স টু বিল্ড অ্যান্ড রিটেনিং মার্কেট লিডারশিপ। এবং এই ইন্ট্রোডাকশন যে লঞ্চিং, আমি কিছু আগে বললাম যে লঞ্চিং যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজিটাকে তুমি যদি সেভাবে কনসিস্টেন্ট করতে পারো তাহলে কিন্তু তুমি লিডার, না হলে তো প্রোডাক্টটা চলে গেল। এরপর আসো গ্রোথ স্টেজে। গ্রোথ স্টেজে আমরা দেখবো যে এখানে ক্লাইম্বিং কুইকলি, তাই না, এখানে স্টেজে এসে খুব দ্রুত বেড়ে যাচ্ছে। তাহলে আর্লি অ্যাডাপ্টাররা এখানে কিনছে, যারা একদম ইনোভেটরের পর আর্লি অ্যাডাপ্টার এখানে কিনছে। লেটার বায়ার উইল স্টার্ট ফলোয়িং দেয়ার লিড, মানে এই আর্লি অ্যাডাপ্টারদেরকে পরবর্তীতে মানে অনুসরণ করছে, পরে পরে যারা আছে লেটার বায়ার যারা আছে তারা কিন্তু পরবর্তী অনুসরণ করছে। আচ্ছা, অ্যাট্রাক্টেড বাই দ্য অপরচুনিটিস ফর প্রফিট, যেহেতু তুমি বাজারে এসেছো, তুমি কাস্টমারকে অ্যাট্রাক্ট করার চেষ্টা করছো, তার সাথে সাথে কিন্তু কম্পিটিটরও অ্যাট্রাক্টেড হবে। তাহলে নিউ কম্পিটিটরস উইল এন্টার, নতুন নতুন কম্পিটিটর আসবে, দে উইল ইন্ট্রোডিউস নিউ প্রোডাক্ট ফিচার অ্যান্ড দ্য মার্কেট উইল এক্সপ্যান্ড। কম্পিটিটরও নতুন প্রোডাক্ট নিয়ে আসবে, তারাও মার্কেট সার্চ করছে, তোমার সাথে তোমার মার্কেটও কিন্তু এক্সপ্যান্ড করবে, ঠিক আছে, বেড়ে যাচ্ছে। The increase in competition is to increase in the number of distribution outlet, sales jump, ঠিক আছে, তুমি কম্পিটিশন বেড়ে গেছে, তুমি তখন আস্তে আস্তে ডিস্ট্রিবিউশনে কিন্তু বাড়াচ্ছ এবং সেলও কিন্তু জাম্প করবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে যে প্রাইস রিমেন ওয়্যার দে আর ফল অনলি স্লাইটলি, একই রকম মোটামুটি প্রাইসটা আমাদের গ্রোথ স্টেজে, আমাদের ইন্ট্রোডাকশন স্টেজে যে প্রাইসটা ছিল সেটাও সেইরকমই প্রাইস থাকে, কিন্তু অনেক সময় কম্পিটিশনের কারণে হয়তো একটু কমাতে হতে পারে আর কি অপরচুনিটিসের জন্য। আচ্ছা, আর এখানে কোম্পানি কিপ দেয়ার প্রমোশন স্পেন্ডিং রাখতে, এখানে আমাদের এর আগে ছিল অ্যাওয়ারনেস, এরপরে আমরা কনভিকশন দিকে আনতে চাই আর কি। তাহলে এখানে কোম্পানি মাস্ট অলসো মিট দ্য কম্পিটিশন, এখানে তো কাস্টমার তো অলরেডি মানে মার্কেটারও চেষ্টা করছে এডুকেটিং, তারা জানার চেষ্টা করছে, শেখার চেষ্টা করছে, কিন্তু তারপরেও তাকে কিন্তু কম্পিটিশনটা ফেস করতে হবে। হ্যাঁ, এই যে কম্পিটিটর যারা, তাদেরকে ফেস যদি করতে না পারো, অফিস ইজ দ্য বেস্ট ডিফেন্স বলে না, যে অফিস ইজ দ্য বেস্ট ডিফেন্স, তাহলে এইটা করতে হবে। আমরা পরবর্তীতে এইটাই পড়বো যে প্রফিট ইনক্রিজেস, এখানে আমাদের প্রফিট ইনক্রিজ করতে থাকে। আর এখানে আমরা পাবো যেহেতু প্রফিট ইনক্রিজ, তো এমনিতে তো গ্রোথ সেলস বেড়েছে, সেলস বাড়ার জন্য যেটা হয়েছে, সেলস ভলিউম বাড়ার জন্য পার ইউনিট কস্ট কমে গেছে, ফিক্সড কস্টটা কমে গেছে, তার কারণে প্রফিটটাও কিন্তু অনেক বেড়ে যায়। আচ্ছা, ইউজেস সেভারাল স্ট্র্যাটেজিস টু সাস্টেইন, এই আমাদের মার্কেটিং মিক্স ছাড়া আমরা এখানে সাস্টেইন করার জন্য, ধরে রাখার জন্য, ঠিক আছে, সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা আমাদের কিন্তু এখানে অনেক স্ট্র্যাটেজি আমরা এখানে পাবো যে র্যাপিড মার্কেট গ্রোথের জন্য নেওয়া হয়। ইমপ্রুভ প্রোডাক্ট কোয়ালিটি, অ্যাড নিউ প্রোডাক্ট ফিচার অ্যান্ড মডেলস, এই যে নতুন নতুন কম্পিউটার চলে এসছে, তাদেরকে ফেস করার জন্য নতুন প্রোডাক্ট কোয়ালিটিকে ডেভেলপ করতে হবে, নতুন ফিচার অ্যাড করতে হবে, মডেল অ্যাড করতে হবে, নাহলে তো তুমি টিকে থাকতে পারবে না, কারণ নতুন নতুন কম্পিউটার তো নতুন নতুন মডেল নিয়ে আসছে, ঠিক আছে। আচ্ছা, আর বলছে যে এটা নিউ মার্কেট সেগমেন্ট অ্যান্ড নিউ ডিস্ট্রিবিউশন চ্যানেল, নতুন মার্কেট সেগমেন্টের মধ্যে প্রবেশ করতে হবে এবং নতুন নতুন ডিস্ট্রিবিউশন চ্যানেলের মধ্যে আসতে হবে। তোমার নতুন মার্কেট তো তোমার কম্পিটিটর তৈরি করে দিয়েছে, তাছাড়া তোমার নিজেকেও, মার্কেটারকে নিজেকেও কী করতে হবে, নতুন নতুন মার্কেট সেগমেন্টকে সার্চ করতে হবে। আচ্ছা, এ বলছে ইস সাম অ্যাডভার্টাইজিং, যে অ্যাডভার্টাইজিং এটা আছে, যেটা অ্যাওয়ারনেস থেকে কনভিকশন অ্যান্ড পারচেজের দিকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আমরা ইন্ট্রোডাকশন স্টেজে আমাদের যে প্রমোশন অ্যাক্টিভিটিস ছিল, অ্যাডভার্টাইজমেন্ট ছিল, তার টার্গেটটা ছিল, তার অবজেক্টিভটা ছিল অ্যাওয়ারনেস তৈরি করা, নলেজ তৈরি করা, কিন্তু আমাদের এই স্টেজে এসে আমরা অ্যাডভার্টাইজমেন্টের উদ্দেশ্য থাকবে আমরা কনভিকশন বা আস্থা এবং পারচেজ, এবং সরাসরি পারচেজ যেন হয়। এবং এখানে একটা ট্রেড অফ দেখো, ট্রেড অফ বিটুইন হাই মার্কেট শেয়ার অ্যান্ড হাই কারেন্ট প্রফিট,
তুমি প্রফিটটা বেশি চাও নাকি মার্কেট শেয়ারটা বাড়াতে চাও? কারণ তুমি যদি প্রফিট বেশি করতে চাও তাহলে তোমাকে তো প্রাইসটা একটু হাই রাখতে হবে, এবং প্রাইস হাই রাখলে কিন্তু তখন তোমার কম্পিটিটর তোমার মার্কেট শেয়ার কিন্তু নিয়ে নিতে পারে। তুমি এখানে আমরা যেটা সাজেস্ট করা হয় যে বরঞ্চ যদি প্রফিটটাকে একটু স্যাক্রিফাইস করা যায়, মার্কেট শেয়ার যদি ইনক্রিজ করা যায়, তাহলে ম্যাচুরিটি স্টেজে যেয়ে কিন্তু একটা ভালো প্রফিট আমরা পেতে পারি। তাহলে বাই স্পেন্ডিং এ লট অফ মানি অন প্রোডাক্ট ইমপ্রুভমেন্ট, প্রমোশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, ঠিক আছে, আমাদের প্রোডাক্টের ইমপ্রুভমেন্টের জন্য, প্রমোশনের জন্য, ডিস্ট্রিবিউশনের জন্য প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট এখানে করা হয়। ক্যাপচার আ ডমিনেন্ট পজিশন, ওই যে লিডার, তুমি মার্কেট লিডার হতে পারবে, ঠিক আছে। এবং এটা এখানে সাকসেসফুলি আগাতে পারলেই কিন্তু নেক্সট স্টেজে মানে একদম পোটেনশিয়াল সব কাস্টমারকে তুমি রিচ করতে পারবে। আচ্ছা, ম্যাচুরিটি স্টেজে দেখো, এখানে ম্যাচুরিটি স্টেজটা কিন্তু অন্যান্য দুটো স্টেজের থেকে ম্যাচুরিটি স্টেজটা কিন্তু অনেকটা বেশ লম্বা সময়, যে নর্মালি লাস্ট লঙ্গার অন্যান্য স্টেজের তুলনায়, আর পজেস স্ট্রং চ্যালেঞ্জেস। এবং এই যে সময়টাতে এই ম্যাচুরিটি মানে হলো যে পায়োনিয়ার, যে মার্কেট লিডার, সে মার্কেট লিডার, তাকে তার সেই অবস্থানটা ধরে রাখার জন্য অনেক স্ট্রং চ্যালেঞ্জ কিন্তু মার্কেটারদের মানে এটা সামনে চলে আসে। এখানে দেখো বলছে কি স্লো ডাউন ইন সেলস, এবং সেলসের স্লো ডাউনের জন্য একটা ওভার ক্যাপাসিটি তৈরি হয় এবং গ্রেটার কম্পিটিশনও তৈরি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে আমাদের মানে স্লো ডাউন সেলসের জন্য ওভার ক্যাপাসিটি বলতে এখানে কম্পিউটার যেহেতু অনেক চলে এসেছে, এবং এই কম্পিউটারের প্রোডাক্টটাকে বলা হচ্ছে যে ওভার ক্যাপাসিটি হয়ে গেছে আর কি। আচ্ছা, কম্পিটিটার্স বিগিন মার্কিং ডাউন প্রাইসেস, ঠিক আছে। তোমার কম্পিটিটর ওই যে প্রাইসের যে যুদ্ধ, মূল্যের প্রাইসের যে যুদ্ধ, এটা শুরু হয়ে যায়, কেউ কমাচ্ছে তাকে আরও কমাতে হবে, এটা একটা সমস্যা। তাহলে মার্কিং ডাউন প্রাইসেস ইনক্রিজ দেয়ার অ্যাডভার্টাইজিং অ্যান্ড সেলস প্রমোশন অ্যান্ড আপিং দেয়ার প্রোডাক্ট ডেভেলপমেন্ট বাজেটটা বাড়াতে হবে, অ্যান্ড টু ফাইন্ড বেটার ভার্সন অফ দ্য প্রোডাক্ট লিডস টু ড্রপ ইন প্রফিট। এই যে কাজগুলো আমরা করছি, হ্যাঁ, যে যেহেতু মার্কেটার প্রাইস কমাচ্ছে, তোমাকেও একটু কমাতে হবে, তোমার প্রোডাক্ট ডেভেলপমেন্ট করতে হবে, অ্যাডভার্টাইজমেন্টে, সেলস প্রমোশনে করতে হবে, তোমার এই যে ডেভেলপমেন্ট বাজেটে ইন্ট্রোডিউস করতে হচ্ছে, সব কারণে কিন্তু প্রফিটটা আলটিমেটলি ড্রপ করে। আমরা দেখেছিলাম ম্যাচুরিটি স্টেজে একটা সমান যে একটু ড্রপ করে গেল, তাহলে আমাদের সেলস যেমন ড্রপ করে, প্রফিটটাও কিন্তু আস্তে 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 কমে যাচ্ছে, ঠিক আছে। আর সাম অফ দ্য উইকার কম্পিউটার স্টার্ট ড্রপিং আউট, এই সময় কিন্তু অনেক উইকার কম্পিউটার চলে যেতে থাকে, এবং মোস্ট সাকসেসফুল ওয়ান অ্যাকচুয়ালি ইভলভিং টু মিট চেঞ্জিং কাস্টমার নিডস, ঠিক আছে। যারা টিকে আছে, যারা সাকসেসফুল, তারাই কিন্তু চেষ্টা করে এই কাস্টমার নিডটাকে ইভলভ করার জন্য, ঠিক আছে। এরপরে বলছে কি, এই যে গুড অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, এবং এখানে যে কম্পিটিটর যারা আছে তাদেরকে তুমি যদি মানে টিকে থাকতে চাও, তাহলে আক্রমণটাই কিন্তু সব থেকে বড় ডিফেন্স। মানে নতুন প্রোডাক্ট দিয়ে তোমাকে আক্রমণ করতে হবে, নতুন ফিচার দিয়ে তোমাকে আক্রমণ করতে হবে। দে শুড কনসিডার মডিফাইং দ্য মার্কেট, প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং মিক্স, ঠিক আছে, এগুলোকে মডিফাইং করতে হবে। মডিফাইং দ্য মার্কেটকে তুমি মডিফাইং যদি করো, তাহলে কি দেখো, ইনক্রিজ দ্য কনজামশন অফ দ্য কারেন্ট প্রোডাক্টের কনজামশনটাই বাড়ানোর চেষ্টা করতে হবে। আর দে মে লুক ফর নিউ ইউজার্স অ্যান্ড নিউ মার্কেট সেগমেন্ট, তাহলে কারেন্ট যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটাকে তোমার আরও বেশি মানে কনজামশনটা বাড়াতে হবে, সেই জন্য নিউ ইউজার ও নিউ মার্কেটকে খুঁজে বের করতে হবে। আর দেখো, মাইট অলসো ট্রাই মডিফাইং দ্য প্রোডাক্ট, মানে দেখলাম না মডিফাইং মার্কেট, আর এখানে বলছে মডিফাইং দ্য প্রোডাক্ট। তাহলে এখানে প্রোডাক্টের কোয়ালিটি, ফিচার, স্টাইল, প্যাকেজিং, এগুলোকে অবশ্যই চেঞ্জ করতে হবে, অ্যাট্রাক্টেবল করতে হবে কাস্টমারের কাছে, তাহলে ইউজার অ্যান্ড ইট ক্যান ইমপ্রুভ দ্য প্রোডাক্ট স্টাইলিং অ্যান্ড অ্যাট্রাকটিভনেস, ঠিক আছে, এগুলো করতে হবে ম্যাচুরিটি। তাহলে কিন্তু এগুলো না করতে পারলে এটা ডিক্লাইনিং এর দিকে চলে যাবে। ইট মাইট ইমপ্রুভস দ্য প্রোডাক্ট কোয়ালিটি অ্যান্ড পারফরমেন্স, ঠিক আছে। প্রোডাক্ট পারফরমেন্স দেখো, ডিউরেবিলিটি, রিলায়েবিলিটি, স্পিড অ্যান্ড টেস্ট, এগুলো চেঞ্জ করতে হবে। এখানে দেখো, এটা ফুড আইটেমের কথা বলা হচ্ছে যে হাউসহোল্ড প্রোডাক্ট ইন্ট্রোডিউস নিউ ফ্লেভার, কালার, scent, ingredients and packages to enhance performance and revitalize consumer buying, ঠিক আছে। তাহলে এভাবে তোমার ম্যাচুরিটি স্টেজে কাজগুলো করতে হবে। আর মডিফাইং দ্য মার্কেটিং মিক্স করতে হবে,
আমরা মডিফাইং মার্কেট পেলাম, মডিফাইং প্রোডাক্ট পেলাম, এখন বলছে মার্কেটিং মিক্স। মার্কেটিং মিক্সের মধ্যে নিউ অর ইমপ্রুভড সার্ভিস টু বায়ার্স, ঠিক আছে। আর কাট প্রাইসেস টু অ্যাট্রাক্ট নিউ কাস্টমার, প্রাইসটা আমাদের 4P আর কি, প্রোডাক্টে বলছে নিউ ইমপ্রুভ সার্ভিস দিতে হবে, এখানে প্রাইসটাকে কাট করতে হবে, বেটার অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন করতে হবে, আর নিউ মার্কেটিং চ্যানেলস নিয়ে আসতে হবে, ঠিক আছে। এগুলো আমাদের মার্কেটিং মিক্সের মডিফিকেশন আমরা দেখলাম। আর একদম লাস্ট হলো আমাদের ডিক্লাইনিং স্টেজ। এই স্টেজে কি বলছে, মেবি স্লো, আমাদের সেলসটা স্লো হয়ে যাচ্ছে এবং এখানে কখনো এটা জিরো, প্রফিটটা জিরোতে যে আমাদের পৌঁছাচ্ছে। এখানে কারণটা কি, কারণ হলো 3টা কারণ এখানে উল্লেখ করা হয়েছে। একটা হলো টেকনোলজিক্যাল অ্যাডভান্সেস, আমরা দেখলাম যে আমাদের যে টাইপরাইটার এটা কি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের জন্য এটা ডিক্লাইন হয়ে গেছে। শিফট ইন দ্য কনজিউমার টেস্ট, কনজিউমার টেস্ট চেঞ্জ হয়েছে, স্বাদ চেঞ্জ হয়েছে, সে তার রুচি পছন্দ চেঞ্জ হয়েছে, সেই কারণে সেই প্রোডাক্টটাকে ছেড়ে দিতে পারে। ইনক্রিজ কম্পিটিশন ইনক্রিজ করার জন্য তোমার থেকে ছাপিয়ে গেছে কেউ, মার্কেট লিডার তুমি ছিলে, কেউ কোনো চ্যালেঞ্জার মার্কেট লিডার হয়ে গেছে, তুমি টিকে থাকতে পারোনি, সেই কারণে তোমার হতে পারে ইনক্রিজ কম্পিটিশন। আচ্ছা, এখানে দেখো কি বলছে, সেলস অ্যান্ড প্রফিট ডিক্লাইন, কি করতে হবে, ড্রপ স্মলার মার্কেট সেগমেন্ট অ্যান্ড মার্জিনাল ট্রেড চ্যানেল, ঠিক আছে। একদম মার্জিনাল ট্রেড চ্যানেল, একদম প্রান্তিক যে ট্রেড চ্যানেলগুলো আছে সেগুলোকে ড্রপ করতে হবে, এবং স্মলার যে সেগমেন্টগুলো আছে মার্কেট সেগমেন্ট সেগুলোকে ড্রপ করতে হবে। আর কাট দ্য প্রমোশন বাজেট অ্যান্ড রিডিউস দেয়ার প্রাইসেস ফার্দার, ঠিক আছে। কারণ তুমি একটা ছোট সেগমেন্ট যেতে হলে যে কস্টটা, সেই কস্টটা না করে সে একই কস্ট দিয়ে তুমি একটু বড় সেগমেন্টে যাও, বা মার্জিনাল যে ট্রেড চ্যানেলগুলো আছে সেগুলোকে উঠে, মানে তোমার ডিস্ট্রিবিউশন চ্যানেলটাকে কাট অফ করে নিতে হবে। ক্যারিং এ উইক প্রোডাক্ট ক্যান বি ভেরি কস্টলি, একটা উইক প্রোডাক্টকে যদি একটা কোম্পানি ক্যারি করতে চায় এটা কিন্তু খুব কস্টলি, কারণটা কিছু হিডেন কস্ট আছে। আর ম্যানেজমেন্ট যে টাইমটা দেয়, যে ইফোর্টটা দেয়, এটা অনেক সময় খুব কস্টলি হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখো এই যে এই আমাদের এই উইক প্রোডাক্টের জন্য এই যে প্রাইস অ্যান্ড ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট, এটা রেগুলার চলছে, এটা রেগুলার বেসিসে কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা করতে হচ্ছে, ঠিক আছে। এবং সেলস ফোর্স যে অ্যাটেনশনটা দিতে হচ্ছে এই উইক প্রোডাক্টের জন্য, তার থেকে একটা হেলদি প্রোডাক্টে যদি টাইমটা দেয় তাহলে সেটা অনেক বেশি প্রফিটেবল হবে। তাহলে এই প্রবলেমগুলো কিন্তু এই ডিক্লাইনিং স্টেজে আমরা পাবো, ঠিক আছে। এরপর দেখে কী বলছে, ফেলিং রেপুটেশন। এবং আরেকটা প্রবলেম যেটা হয় যে এই যে উইক প্রোডাক্টগুলো যেগুলো ডিক্লাইনিং স্টেজ আছে, এটা কিন্তু তোমার বাজারে অন্যান্য যে আদার প্রোডাক্ট যেগুলো আছে, যে কোম্পানি সম্পর্কে একটা খারাপ একটা ব্যাড রেপুটেশন, মানে রেপুটেশনটা, গুডউইলটা কিন্তু অনেক সময় নষ্ট করে দেয়। সেই জন্য কিপিং উইক প্রোডাক্ট ডিলেস দ্য সার্চ ফর দ্য রিপ্লেসমেন্ট, ক্রিয়েটস লপসাইডেড প্রোডাক্ট মিক্স, হার্টস কারেন্ট প্রফিট, এগুলোকে কিন্তু সমস্যা করে, ঠিক আছে। তাহলে আমাদের রেপুটেশনের সাথে প্রফিট ফল করছে, ম্যানেজমেন্ট ফোকাস ডাইভার্সিফাইড হয়ে যাচ্ছে। তাহলে কোম্পানিজ নিড টু পে মোর অ্যাটেনশন টু দেয়ার এজিং প্রোডাক্ট, অ্যাটেনশন দিতে হবে। এবং অ্যাটেনশনে কী করতে হবে, প্রথমে বলেছে টু আইডেন্টিফাই করতে হবে যে কোন প্রোডাক্টগুলো উইক, এবং তার জন্য কি করতে হবে, রিভিউ করতে হবে সেলস, মার্কেট শেয়ার, কস্ট অ্যান্ড প্রফিট ট্রেন্ডসটাকে কন্টিনিউয়াস রিভিউ করে তোমাকে কিন্তু বের করে নিতে হবে যে কোন আইডেন্টিফাই করে নিতে হবে কোন প্রোডাক্টটা তোমার উইক। এবং দেন ম্যানেজমেন্ট মাস্ট ডিসাইড ওয়েদার টু মেনটেন, হারভেস্ট অর ড্রপ ইচ অফ দিস ডিক্লাইনিং প্রোডাক্ট, ঠিক আছে। এবং লাস্টে তোমাকে কী করতে হবে, যে তোমাকে ডিসিশন নিতে হবে যে তুমি এই প্রোডাক্টটাকে মেনটেন করবা নাকি এটাকে হারভেস্ট করবা, মানে এটা ফার্দার আরও ইনভেস্ট করবা, নাকি এটা ড্রপ করবা, ঠিক আছে। এটা ডিসিশন নিতে হবে, এই ডিক্লাইনিং স্টেজে এসে এই কঠিন ডিসিশনটা নিতে হয়, ঠিক আছে। তাই লাস্ট আমাদের যেটা আছে যেটা হলো আমরা এখানে মার্কেটিং যে স্ট্র্যাটেজিসগুলো, এখানে সামারিটা আছে। যেমন ধরো ইন্ট্রোডাকশন, দেখো প্রোডাক্ট কি, অফার আ বেসিক প্রোডাক্ট, প্রাইস হলো ইউজ কস্ট প্লাস, একদম কস্টের সাথে কিছু প্লাস করে এখানে করা হয়। ডিস্ট্রিবিউশন দেখো, বিল্ডিং সিলেক্টিভ ডিস্ট্রিবিউশন, সিলেক্টিভ কয় কিছু ডিস্ট্রিবিউশন। অ্যাডভার্টাইজমেন্ট কি, বিল্ড প্রোডাক্ট অ্যাওয়ারনেস অ্যামং আর্লি অ্যাডাপ্টার অ্যান্ড ডিলার্স, ঠিক আছে। এবং সেলস প্রমোশন দেখো, ইউজ হেভি সেলস প্রমোশন টু এন্টাইস ট্রায়াল, ঠিক আছে, এন্টাইস ট্রায়ালটা করার জন্য করতে হবে। গ্রোথে দেখো, অফার প্রোডাক্ট এক্সটেনশন, এখানে যেমন বেসিক ছিল এখানে প্রোডাক্ট এক্সটেনশন, সার্ভিস অ্যান্ড ওয়ারেন্টি। এখানে পেনেট্রেট, প্রাইস টু পেনেট্রেট মার্কেট শেয়ারটা আমরা বাড়াতে যাচ্ছি, তাহলে এরকম প্রাইস আমরা করতে চাই যাতে করে আমরা মার্কেটকে পেনেট্রেট করতে পারবো। তাহলে বিল্ড ইন্টেন্সিভ ডিস্ট্রিবিউশন, এখানে ছিল একদম সিলেক্টিভ, এখানে আমরা একটু ইন্টেন্সিভ ডিস্ট্রিবিউশনে যাব। বিল্ড অ্যাওয়ারনেস অ্যান্ড ইন্টারেস্ট ইন মাস মার্কেট,
অ্যাওয়ারনেস মাস মার্কেটে যাব। এখানে ছিল আর্লি অ্যাডাপ্টের জন্য, এখানে মাস মার্কেটে যাচ্ছি। রিডিউস টু টেক অ্যাডভান্টেজ অফ হেভি কনজিউমার ডিমান্ড। আচ্ছা, আর ম্যাচুরিটি দেখো আমাদের ডাইভার্সিফাই ব্র্যান্ড অ্যান্ড মডেলস, আর আমাদের প্রাইসের ক্ষেত্রে প্রাইস টু ম্যাচ অর বিট কম্পিটিটরস, আর বিল্ড মোর ইন্টেন্সিভ ডিস্ট্রিবিউশন আমাদের ম্যাচুরিটি স্টেজে, স্ট্রেস ব্র্যান্ড ডিফারেন্সেস অ্যান্ড বেনিফিটস, আর লাস্ট হলো ইনক্রিজ টু এনকারেজ ব্র্যান্ড সুইচিং। ঠিক আছে, আর এখানে ডিক্লারিংয়ে হলো ফেজ আউট উইক আইটেমস, উইক যে আইটেমসগুলো সেটা ফেজ আউট করে দিতে হবে, আমাদের প্রাইসটা কাট করার প্রয়োজন হবে, গো সিলেক্টিভ ফেজ আউট, আনপ্রফিটেবল আউটলেটসগুলো আমাদের ফেজ আউট করে দিতে হবে, সিলেক্টিভে আবার সিলেক্টিভে আমরা যাব, রিডিউস টু লেভেল নিডেড টু রিটেন হার্ড কোর লয়াল। ঠিক আছে, যে একদম লয়াল যে কাস্টমার, সেই কাস্টমার গ্রুপের মধ্যে আমরা শুধু মানে অ্যাডভার্টাইজমেন্টটা করতে চাই তাদেরকে ধরে রাখার জন্য। আর রিডিউস মিনিমাম লেভেল, আমাদের সেলস প্রমোশনটা একদম মিনিমাম লেভেলে এখানে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের প্রোডাক্ট লাইফ সাইকেল। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এরপরের প্রাইসিংটা আমরা শুরু করব। ঠিক আছে, তাহলে সে পর্যন্ত আল্লাহ হাফেজ বলছি, সবাই ভালো থেকো, আমার জন্য অনেক দোয়া করো।